নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি মূলত আগামী জিওগ্রাফি এসএলএসটি যে পরীক্ষা হতে চলেছে, যেটা সম্ভবত আগস্ট সেপ্টেম্বর নাগাদ হবে, সেটার জন্য কোন কোন বই পড়া উচিত, কিভাবে পড়া উচিত, নোটস পড়লে কিভাবে পড়তে হবে, মক টেস্ট দিলে কিভাবে দিতে হবে, সামগ্রিক আলোচনাটা আজকে করব। প্রথমে আমি কোন কোন বই এসএলএসটির জন্য এসেছিল, যেগুলো আগামীতে আমরা দেখব, রিভাইজড এডিশন আমরা কয়েকদিনের মধ্যেই দেখব চলে আসবে। তো সেই বইগুলোর কি কোয়ালিটি আছে, কি দুর্বলতা আছে, সমস্তটা আলোচনা করব। তার সাথে সাথে এমন কিছু বই যেগুলো সাধারণত আমাদের চোখে পড়ে না, খুব ভালো বই, যেগুলো আমি কলেজ স্ট্রিটে বিভিন্ন জায়গা থেকে ঘাঁটার পরে সব থেকে যেটা আমার মনে হয়েছে উপযুক্ত, এরকম কিছু বই রয়েছে, সেইটা নিয়ে আমি আলোচনা করব। টেক্সট বই কী কী পড়তে হবে, এইটুকু সময়ের মধ্যে কিভাবে পড়তে হবে, সমস্তটা আলোচনা করব। এবং তার সাথে সাথে নোটস পড়লে সেটা কিভাবে পড়তে হবে এবং মক টেস্ট কীভাবে দিতে হবে, মক টেস্টের কোয়েশ্চেনের কোয়ালিটি কেমন হওয়া উচিত, কিভাবে কি করলে সামগ্রিকভাবে প্রিপারেশনটা নেওয়া সম্ভব, সেই সমস্ত চিত্রটা আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এক একটা পার্ট আছে, প্রত্যেকটা পার্ট কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পড়লে কিন্তু হবে না, আরও অনেক কিছু আমাদের এখানে করতে হবে। প্রাথমিকভাবে আপনাদের গ্র্যাজুয়েশন, এইচএস বা সমস্ত আপনারা যে যা বই করেছেন পড়েছেন, সেগুলো কম বেশি চোখ বোলাতেই হবে, কিন্তু তার একটা জিস্ট চাই। সেটা কিভাবে করবেন সবটা আমি আলোচনা করব। প্রথমে আমি একদম এসএলএসটি স্পেসিফিক যে বইগুলো মার্কেটে ছিল, যেগুলো আপনারা আগামীতে দেখবেন রিভাইজড এডিশন এগুলোর কিন্তু আসবে, প্রত্যেকটা রিভাইজড এডিশন আসবে, এবং এগুলো প্রত্যেকটা অসম্ভব ভালো ভালো বই। এছাড়াও আরও কিছু বই ছিল যেগুলো আমি এখানে রাখিনি। ভূগোলিকা 2, যেটা 2 কেন, কারণ এটা আগে 2 নম্বরের একটা বই ছিল, 2 মার্কসের যখন এক্সাম হতো, তারপরে এমসিকিউ বেসে যখন পরীক্ষা শুরু হলো, তখন কিন্তু এই বইটা এসেছিল, এবং খুব সুন্দর করে এক একটা টপিকে কিন্তু লেখা রয়েছে। এই বইটা কিন্তু এমসিকিউ প্র্যাকটিসের জন্য ঠিক নয়, এই বইটা একদমই রিভিশন করার জন্য, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো এক একটা চ্যাপ্টারে রয়েছে, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। নদীর কার্য, নদী কাকে বলে, মূল নদী, অন্তঃসলীলা, রিসার্জেন্স, ওয়াদি, সমস্ত যে টার্মগুলো, সেই টার্মগুলো কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে। কোন নদীর কি দৈর্ঘ্য রয়েছে, কাকে কি বলা হয়, কি ডেফিনেশন রয়েছে, কোথায় কি এক্সাম্পল রয়েছে, কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, রিসিকুয়েন্ট, অবসিকুয়েন্টের ডেফিনেশন, অর্থাৎ একটা জিস্ট, পুরো অধ্যায়ের একটা জিস্ট, এটা কিন্তু এখানে খুব সুন্দর করে আছে। এবং এখানে খুব একটা যে ইনফরমেশান ভুল রয়েছে এরকম কিন্তু নয়, অনেক বইতে ইনফরমেশান ভুল আছে, এখানে কিন্তু সেই রকম নয়। এখানে যথেষ্ট ভালো কোয়ালিটির একটা বই, ছোট ছোট করে অনেক কিছু এখানে দেয়া রয়েছে, জলপ্রপাত সংক্রান্ত ডিটেল তথ্য এখানে দেয়া রয়েছে। অর্থাৎ এটা একটা কমপ্লিট বই বলা যেতে পারে, যদিও কোনো বইকেই এরকম আখ্যা দেওয়া উচিত নয়, কিন্তু এখানে অনেক কিছু পড়ার জন্য রয়েছে, অনেক কিছু এখান থেকে কিন্তু আপনারা জানতে শিখতে পারবেন। এবার তারপরে একদম টপিক ওয়াইজ কিছু এমসিকিউ দেওয়া তো অবশ্যই রয়েছে, তবে এটা যথেষ্ট নয়, এখান থেকে প্রত্যেকটা করবেন, কারণ এখানে যে এমসিকিউগুলো আছে তার কোয়ালিটি খুব ভালো। এখান থেকে দেখে নিলেন, বাদবাকি আমি অন্যান্য কোন বই থেকে এমসিকিউ ভালো রয়েছে কী রয়েছে সেটা আলোচনা করব। তো এই বইটা খুবই ভালো বই, এটা কালেকশানে রাখতে পারেন, খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। দ্বিতীয়ত, কার্তিকচন্দ্র মণ্ডলের যে ভূগোল বই, পরবর্তী এটা 3rd এডিশনেও এসেছিল, তারপরে যেহেতু পরীক্ষার খবর ছিল না, আশা করা যায় নতুন এডিশন আবারও হয়তো আসবে। তো এখানেও খুব সুন্দর করে প্রত্যেকটা টপিক দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ারের অনেক কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এবং এখানেও শর্ট করে সমস্ত কিছু লেখা রয়েছে। আপনারা এখানে কিন্তু সবটা পাবেন, যথেষ্ট তথ্যপূর্ণ রয়েছে, হাবিজাবি জিনিস কিছু এখানে নেই, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এই বইটার যেটা প্লাস পয়েন্ট, ভূগোলিকার থেকে এখানে কিন্তু এমসিকিউও যথেষ্ট পরিমাণ আছে। ভূগোলিকাতেই যথেষ্ট পরিমাণ এমসিকিউ নেই, কারণ বইটার কলেবর বেড়েছে, শুধুমাত্র এক একটা অধ্যায়কে খুব ডিটেলে আলোচনা করা হয়েছে। এখানেও আছে, কিন্তু এখানে অতটা সাজানো গুছানো নয়, এখানে হ্যাফাজার্ড লেখা আছে, অত সুন্দর করে ভূগোলিকার মতো কিন্তু লেখা এখানে নয়। কিন্তু আবার অন্যদিকে দেখা যাবে কি, এখানে এমসিকিউ অনেক বেশি রয়েছে, সংখ্যা বেশি রয়েছে, এবং এমসিকিউগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো। এমন অনেক বই আছে যার এমসিকিউ সংখ্যা অনেক বেশি, কিন্তু সেখানে দেখবেন সাধারণ মানের কোয়েশ্চেন। এখানে কিন্তু খুব সুন্দর করে খুব ভালো ভালো কোয়েশ্চেন আনসার এখানে দেওয়া রয়েছে, প্র্যাকটিসের জন্য খুব ভালো বই, অনেক এমসিকিউ এখানে আছে। এমসিকিউ এর বেসিস যদি বলতে হয়, এমসিকিউ এর ওপর ভিত্তি করে যদি বই, তাহলে সেটা ভূগোল জিজ্ঞাসা। বইটা কলেবর যথেষ্ট বড়, প্রত্যেকটা টপিক ধরে ধরে, যেটা সমস্ত বইতে কিন্তু নেই, যে একটা টপিক, সেই টপিকটার উপরে এমসিকিউ।
মাইক্রো টপিকের ওপর এমসিকিউ, সেটা কিন্তু শুধুমাত্র এই বইটাতে আছে। মাইক্রো টপিকের ওপর এমসিকিউ রয়েছে, কিছু কিছু চার্ট দেওয়া রয়েছে, যথেষ্ট ইনফরমেটিভ বই একটা। ইনফরমেশান কিছু ভুল আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে পরবর্তী এডিশনগুলোতে দেখা যাবে সেগুলো ঠিক করা হয়েছে, এবং যথেষ্ট ইনফরমেশান এখানে রয়েছে, যথেষ্ট ইনফরমেশান রয়েছে। আপনারা ইনফরমেশানের জন্য এবং প্রচুর এমসিকিউ এর জন্য এই বইটা নিতে পারেন। প্রচুর এমসিকিউ কিন্তু এখানে রয়েছে, প্রচুর, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টপিক ধরে ধরে এমসিকিউ রয়েছে। তাহলে এই বইটার একটা আলাদা গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বইয়ের বিশেষত্বগুলো আপনারা ভালো করে বুঝে নেবেন। আচ্ছা, সব্যসাচী চ্যাটার্জি সন্দীপ দুয়াশীর এই যে বইটা, এর বিশেষত্ব হচ্ছে এই বইটাতে কিন্তু এমসিকিউ আছে, যথেষ্ট পরিমাণ এমসিকিউ আছে, কিন্তু ওয়ান লাইনার রয়েছে। ওয়ান লাইনার, একটা টপিকের উপর একটা লাইনের ইনফরমেশন, এবং এটা কিন্তু যথেষ্ট ভালো, হাবিজাবি ইনফরমেশান নেই, যথেষ্ট ভালো ইনফরমেশান আছে, এবং প্রত্যেকটা টপিকের উপর প্রচুর পরিমাণে ওয়ান লাইনার আছে। আপনারা এমসিকিউ প্র্যাকটিসের আগে এই বইটা যদি একবার পড়ে নেন তাহলে সেটা কিন্তু খুব ভালো হয়, খুব ভালো হয়। এবং এখানে এইগুলোর পরে ওয়ান লাইনারগুলোর প্রথমে দেওয়া আছে, তারপরে এমসিকিউ দেওয়া আছে, যথেষ্ট ভালো বই। ভূগোল পরিচর্যা, এই বইটাও কিন্তু এমসিকিউ এর জন্য যথেষ্ট ভালো। এখানেও টপিক ধরে ধরে এমসিকিউগুলো দেওয়া রয়েছে, 2-3টে টপিক একসাথে এমসিকিউ দেওয়া রয়েছে, যথেষ্ট সংখ্যক দেওয়া রয়েছে। এবং একটা বিশেষত্ব কি, অন্যান্য বইতে দেখবেন এমসিকিউ এর কিন্তু আনসার কি দেয়া আছে, শুধুমাত্র এই একের দাগের এ বি না সি সেটা দেওয়া আছে। সেখানে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ভুল ইনফরমেশান দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে কিন্তু একদম উত্তরটা দেওয়া রয়েছে, ডাইরেক্ট উত্তর দেওয়া, সুতরাং ভুল হওয়ার সম্ভাবনা নেই বইটাতে। যে কারণে বইটার একটা আলাদা বিশেষত্ব যে ভুল উত্তরের সংখ্যা সেটা কিন্তু প্রায় নেই, বা থাকলেও খুব কম। যথেষ্ট পরিমাণ এমসিকিউ আছে এবং বইটা যথেষ্ট মোটা, অর্থাৎ সংখ্যাটা মোটা বলার উদ্দেশ্য এটাই, সংখ্যাটা অনেক বেশি। যথেষ্ট সংখ্যক এখানে দেখতে পাচ্ছেন, 500-550টা শুধুমাত্র এই টপিকগুলোর উপর থেকে এমসিকিউ রয়েছে। তো যথেষ্ট সংখ্যক এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পারুল, অন্যান্য সমস্ত বইয়ের থেকে পারুল বইয়ের কলিবরটা ছোট, কিন্তু এখানে ওয়ান লাইনার দেওয়া রয়েছে, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ওয়ান লাইনারগুলো দেওয়া রয়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ওয়ান লাইনার সেগুলো দেওয়া রয়েছে। তারপরে আবার এমসিকিউ আছে, এমসিকিউর পরে কিছু চার্ট দেওয়া রয়েছে, এই চার্টগুলো খুব গুরুত্বপূর্ণ। তো সেই চার্ট, এমসিকিউ সব কটা নিয়ে, এবং শেষের দিকে কিছু মক টেস্টের কোয়েশ্চেন দেওয়া আছে। আচ্ছা, মক টেস্ট নিয়ে আমি ডিটেলে আসবো, তার আগে আমি দুটো বইয়ের কথা বলবো। প্রথমত এই বইটা, ভূগোল ও পরিবেশ কোষ, এনসাইক্লোপিডিয়া অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা যদিও বাংলাদেশের বই, কিন্তু এই বইটাতে এত ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া রয়েছে, এবং পুরো একটা ডিকশনারিতে যেমন থাকে সেইভাবে পরপর শব্দগুলোকে সাজিয়ে ইনফরমেশানগুলো আছে। বইটা মোটা, অনেক কিছু ইনফরমেশান আছে। আপনারা এই বই যদি কভার করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বলা যায় যে ওভারঅল প্রিপারেশানটা কমপ্লিট হয়ে যাবে। কারণ এখানে দেখুন কিছু দেয়া আছে জিনিস: অধিক তির্যক আলোকচিত্র, হাই অবলিক ফটোগ্রাফি, ব্যাক স্লোপ, ওভারফ্লো চ্যানেল, রিফ নল, রিফ ফ্ল্যাট, ইনহ্যাবিট্যান্ট, প্যারাবোলিক ডিউন, ওভারবার্ডেন, বাট্রেস। এই যে এক একটা টার্ম, এই টার্মগুলো দিয়ে কিন্তু সমস্তটা ডিটেলে ব্যাখ্যা করা আছে, এবং ওভারঅল সব কিছু দেওয়া আছে। আপনারা যদি একটু দেখেন, খুব উন্নত মানের বই, বাংলাতে কিন্তু এরকম উন্নত মানের বই নেই, এবং প্রত্যেকটা ডিটেলে ব্যাখ্যা করা আছে। শর্ট সময়ের মধ্যে আপনারা যদি ওভারঅল সব কিছু কভার করতে চান, এরকম একটা বই কিন্তু থাকতে হয়। মাঝে মধ্যে এই সমস্ত ইনফরমেশান এত কিছু যদি সেটা কালেক্ট করে পড়াশোনা করতে পারেন, আপনাদের প্রিপারেশান যথেষ্ট ভালো যায়। এবং এটা কিন্তু প্রথমেই প্রয়োজন নেই, প্রথমেই একদমই এটা করবেন না। এটা যাদের ওভারঅল কভার হয়ে যাবে, সিলেবাস ভালো করে পড়া হয়ে যাবে, তারপরে এইটা কিন্তু তার সাথে সাথে চর্চাটা করতে হবে। কীভাবে কী করতে হবে সেটা আমি বলে দেবো। আচ্ছা, এইগুলো হলো। এবার আমি আসবো, আপনাদের সিলেবাস তো আপনারা জানেন 10টা করে টপিক রয়েছে, এবং সেই পোর্শনগুলো এইভাবে রয়েছে। এবার ধরুন স্মার্ট লার্নিংয়ের ক্ষেত্রে কীভাবে দেওয়া হয়, বা আপনারা কীভাবে করতে পারেন এগুলো, এটা উদ্দেশ্য। তো কিছু চার্ট তৈরি করে নেওয়া, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কে কী তত্ত্ব দিয়েছেন একটা জায়গাতে কালেক্ট করে রাখা, এবং কোন সময়ে দেওয়া হয়েছে, টাইম ধরেও কিন্তু অনেক প্রশ্ন হয়। এবং এই দেখুন, শিলার শ্রেণীবিভাগের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু পড়ে। আমলিক শিলা কত পার্সেন্টেজ থাকে, সিলিকার পরিমাণ কত থাকে, কোনটাতে কী থাকে, চার্টের মধ্যে করে নিলেন। এক্সাম্পল থেকে অনেক প্রশ্ন হয় শিলাতে, কোন শিলাটা কী ধরনের শিলা, কোনটা অতিক্ষারকীয় শিলা, কোনটা ক্ষারকীয় শিলা, চার্টের মাধ্যমে করতে হবে। খনিজের আকৃতি, শ্রেণীবিন্যাস, এইগুলো পার্টিকুলার এক একটা ক্ষেত্রে কীরকম হয় সেটাও চার্টের মাধ্যমে করে নিলেন। আগ্নেয় শিলা, যে রূপান্তর, একটা শিলা থেকে একটা শিলা রূপান্তর কোনটা কী, সেটা থেকে প্রশ্ন হয়। ভাঁজের ক্ষেত্রে ভাঁজের বিভিন্ন অংশ,
বিচ্যুতি, কোন কোন আগ্নেয়গিরিটা কোথায় রয়েছে, পর্বত সৃষ্টির তত্ত্ব কে কী বলেছেন, এগুলো একটু চার্টের মাধ্যমে করে নিলেন। তাহলে হলো কি, এটা শুধু এইটার ক্ষেত্রে নয়। দেখুন এনভায়রনমেন্ট, আচ্ছা এটা ওয়ান লাইনার, আমি নোটসগুলো জাস্ট দেখাচ্ছি আপনারা কিভাবে করতে পারেন সেটার জন্য। তো এক একটা পোর্শনে এক এক রকমভাবে আপনাদের কিন্তু চার্টগুলো তৈরি করতে হবে। আচ্ছা এটা হলো, এবার ধরুন একটা টপিককে শর্ট নোটস, কারণ একটা ওভারঅল বই প্রচুর পরিমাণে পড়লেন, 20টা 25টা বই পড়লেন, সেটাকে কিন্তু একটা জিস্ট জায়গাতে নিয়ে আসতে হবে, তবে সেটাকে আপনি রিভিশন করতে পারবেন। পরীক্ষার আগে তো আপনাকে 20টা বই পড়ে যাওয়া সম্ভব না 1-2 দিন। তো এই ধরনের শর্ট নোটস একটা টপিককে পুরোপুরি, এটা টেকটনিকের ওপর রয়েছে, টেকটনিকের ওপর যাবতীয় যা তথ্য, সেই তথ্যগুলো আমি এক জায়গাতে করে নিলাম। এখানে যথেষ্ট ইম্পর্টেন্ট তথ্য আছে, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল, তার ডিটেল, প্রত্যেকটার আপেক্ষিক ঘনত্ব কত, কোন জায়গাতে কি রয়েছে, শিলা থেকে যাবতীয় ইম্পর্টেন্ট ইনফরমেশান এক জায়গাতে করে নেওয়া। তো সেইগুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলো এখানে করে নিলেন, তৈরি করে নিলেন এভাবে চার্টের মাধ্যমে, যেগুলো যেভাবে করা সম্ভব সেভাবে ডিটেল, একদম ডিটেল, কিন্তু ছোট করে ওভারঅল কমপ্লিট করে নিলেন এটা। এবার দেখুন আবারও কিছু টপিক ধরে, আমি শুধুমাত্র জিওটেকটনিকের এরকম রেখেছি, এরকম প্রত্যেকটা টপিকের উপর আছে, প্রত্যেকটা টপিকের উপরই কিন্তু এইভাবে করাটা প্রয়োজনীয়। এভাবে দেখে নিলেন, এখান থেকে খুব ছোট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে, দেখলেই বুঝতে পারবেন। ডায়াগ্রাম সহ দেওয়া রয়েছে মনে রাখার সুবিধার জন্য, এবং কোথায় কি পাত রয়েছে সেই ধরনের প্রশ্নগুলো দেখবেন বিভিন্ন জায়গা থেকে হয়ে থাকে, এবং এই ধরনের চিত্র আমরা যদি বারবার দেখি তাহলে কিন্তু আমাদের পুরো আইডিয়াটা হয়ে যাবে, এবং সেটা আমার মনের মধ্যে গেঁথে যাবে। ধরুন নাজকা পাতটা কোথায় আছে সেটার প্রশ্ন হলো, আপনি যদি একটু ম্যাপ স্টাডি করেন ভালো করে, সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখাটা সম্ভব, এবং উত্তরটা সঠিকভাবে পুনরুদ্রেক করা, মনে রাখা, পরীক্ষার সময় সঠিকভাবে সেটা দিয়ে আসা, সেটাও প্রয়োজনীয়। তো এখান থেকে সেটা পাবেন। আর হচ্ছে এমসিকিউ, প্রচুর পরিমাণে এমসিকিউ তৈরি করতে হবে, এবং সেটা দেখুন এখানে এই ফরম্যাটে দেওয়া রয়েছে, আনসারটা সাথে সাথে দেওয়া রয়েছে। এটা কিন্তু রিভিশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট, প্র্যাকটিসের জন্য এরকম নয়, প্র্যাকটিসের জন্য মক টেস্ট দেওয়াটা ইম্পর্ট্যান্ট। মক টেস্টও নেওয়া হয়, আমি সেটা দেখাবো কীভাবে নেওয়া হয়। এবার দেখুন আমাদের রিভার, ভারতের ভূগোলের ক্ষেত্রে অনেক প্রচুর প্রশ্ন আছে, প্রশ্নগুলো কিন্তু এইভাবে করতে হবে, ম্যাপ স্টাডি করা এবং তার সাথে সাথে উত্তর তৈরি করা। কোথায় সিন্ধু নদীর যে 5টা উপনদী রয়েছে তাদের কি পজিশান, কে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, সমস্তটা ডিটেলে একেবারে ম্যাপ ধরে কাবেরী নদীটা কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এই যে এক একটা এমসিকিউ, সেই এমসিকিউ করার সময় আমরা যদি শুধুমাত্র এমসিকিউর উপর গুরুত্ব দিই তাহলে কিন্তু সেটা মুখস্থ প্রবণতার দিকে চলে যায়। কিন্তু আমাদেরকে এখানে ডিটেলে এগুলো কিন্তু করতে হবে, তো সেইটার জন্য ইমেজ দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো সেটা এখানে রয়েছে, রিভারের সংক্রান্ত সমস্ত কিছু এখানে কিন্তু ইমেজে দেওয়া রয়েছে। তো এটা মনে রাখার জন্য, দ্রুত রিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে চার্ট দেওয়া রয়েছে একদম, রিভার প্রজেক্ট থেকে একটা প্রশ্ন সাধারণত থাকে প্রতি বছরই, তো এখানে এগুলো পাবেন। আচ্ছা, আমাদের নেট সেটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু কভার করতে হবে, এখান থেকে অনেক প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রত্যেকটা টপিকের উপর থেকে এটা করতে হবে। ওয়ান লাইনার, এনভায়রনমেন্টের এখানে রাখা আছে ওয়ান লাইনার, তো এই ওয়ান লাইনারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, চট করে রিভিশন করে নিন, এবং এর সাথে সাথে কনসেপ্টগুলো একটু মনে রাখতে হবে। আমি ক্লাসে কিন্তু এগুলো বলে দিই, সেটাও আপনারা দেখবেন, লক্ষ্য করে থাকবেন। আচ্ছা, জিওগ্রাফিক্যাল থট নিয়ে অনেকের অনেক দুশ্চিন্তা আছে, সমস্যা আছে, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। থট যথেষ্ট লিমিটেড, আপনি জিওটেকটনিক, জিওমরফোলজি, ক্লাইমেটোলজিতে যান, সেখানে কোয়েশ্চেনের কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু জিওগ্রাফিক্যাল থটে এরকম নয়, এটা ম্যান মেড একটা টপিক। সুতরাং কে কী বলেছেন, কে কোন ভৌগোলিক, তাদের বক্তব্য কী, কে কোন তাকে সমর্থন করেছেন ইত্যাদি, এগুলো কিন্তু একটা লিমিটেড পোর্শন। সেটা যদি আমরা একবার কভার করে ফেলতে পারি এবং সুন্দর করে চার্টের মাধ্যমে শর্ট নোটস তৈরি করে ওভারঅল যদি আমরা একটু রিভিশন করে নিতে পারি, তাহলে কিন্তু এটার মতো সহজ জিনিস আর নেই। তো সেটাও সম্ভব এইভাবে। বিভিন্ন যে মেটেরিয়ালিজম, স্ট্রাকচারালিজম, বিভিন্ন রকম ফাংশনাল অ্যাপ্রোচ, রেডিক্যাল জিওগ্রাফি, যে টপিকগুলো একটা রয়েছে তার যে ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্যগুলো, সেগুলো এক জায়গায় করে শর্ট ফর্মে নিয়ে আসা, এইগুলো করলে কিন্তু খুব সহজে এটা করা সম্ভব, মনে রাখা সম্ভব। এবং তার সাথে এমসিকিউগুলো প্র্যাকটিস করা, কী বলেছেন ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো, এবং ওভারঅল নানান ধরনের টপিক থেকে নানা রকম এমসিকিউ করা। এবার স্মার্ট লার্নিংয়ের বিষয়টা আমি একটু বলি। এখানে ধরুন
ক্লাস রয়েছে, ক্লাস এখানে 4টে থেকে 5টা ক্লাস আপনারা প্রতি সপ্তাহে কিন্তু পাবেন। আগামীতে যেহেতু 4 মাসের মধ্যে সিলেবাস কভার করার ব্যাপার থাকছে, একটা স্ট্রাকচারাল প্রসেসে আমাদের এগোতে হবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা টপিকের উপর কিন্তু আমাদের মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিতে হবে, যে টপিকটা যখন কভার হয়ে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু তার মক টেস্টটা সাথে সাথে দিয়ে দিতে হবে। যেদিন টপিক কভার হচ্ছে তারপর দিন কিন্তু মক টেস্ট দিতে হবে এবং মাসের শেষে একটা ফুল লেন্থ টেস্ট, সমস্ত দিনের সমস্ত সারা মাসের যেটা হলো তার একটা ফুল লেন্থ টেস্ট। এইভাবে কিন্তু একটা মেথডে নির্দিষ্ট প্রসেসে আপনাদের সিলেবাসটা কভার করতে হবে। প্রতিদিনের পড়াটা প্রতিদিন রিভিশন করা, প্রতি সপ্তাহে রিভিশন করা, প্রতি মাসে রিভিশন করা এবং আফটার অল 3.5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিটলি কভার করে দিয়ে লাস্ট 15 দিন, পরীক্ষার আগের 15 দিন শুধুমাত্র রিভিশন করা, শুধুমাত্র প্র্যাকটিস করা, শুধুমাত্র রিকল করা, ডিসকাশন করা, এর মাধ্যমেই কিন্তু একটা সুন্দর রেজাল্ট আপনারা পেতে পারেন। তো আপনারা কিন্তু এইভাবে পুরোপুরি পড়বেন। আর একটা বিষয় বলি, আপনারা টেক্সট বইয়ের বিষয়টা আমি বলিনি, সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে আপনারা কিন্তু 11-12-এর বর্তমান যে সিলেবাস সেমিস্টার সিস্টেম সেটা নয়, তার ঠিক আগের যে সিলেবাস ছিল সমস্তটাই কিন্তু আমাদের 11-12, 9-10-এর সিলেবাসে রয়েছে। তো আপনারা একটু ওই বইগুলো টেক্সট বই হিসেবে করতে পারেন এবং সবথেকে ভালো যে বইটা সেটা হচ্ছে ইনফরমেটিভ বই, সুন্দর বই, সেটা হচ্ছে মোদক, সমরেন্দ্রনাথ মোদকের যে 11-12-এর বই, সেইটা আপনারা একটু ফলো করবেন। প্রচুর ইনফরমেশান আছে এবং সুন্দর করে প্রত্যেকটা সাজানো গোছানো দেয়া রয়েছে। তো সেটা দেখে আপনারা কিন্তু ওভারঅল আগে টেক্সট পড়াটা কভার করে ফেলবেন। টেক্সট করতে করতেই এমসিকিউ করতে হবে, ওয়ান লাইনার করতে হবে, শর্ট নোটস করতে হবে, সবটাই একসাথে চলবে। তো সেটা আপনাদের করতে হবে। আমি স্মার্ট লার্নিং থেকে এগুলো পুরোপুরি একটা শিডিউল করে দেব নির্দিষ্ট সিস্টেমেটিক ওয়েতে, এগুলো কিন্তু সম্পূর্ণটা কভার করানো হবে। তো আপনারা সরাসরি যারা স্মার্ট লার্নিংয়ের সাথে যোগাযোগ করতে চাইছেন, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন। খুব শীঘ্রই এগুলো কিন্তু কমপ্লিট পড়ানোটা শুরু হয়ে যাবে। ওকে, তো এখানে আজকের আলোচনাটা এখানে কমপ্লিট করব। আপনাদের যদি আরও কিছু বক্তব্য থাকে, জানার থাকে, বলার থাকে, কমেন্ট করবেন অথবা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। তো এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।